হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকে আমরা মৌলিক উৎপাদকের গল্প অধ্যায়ের লসাগু অংশের যে অনুশীলনীটি অর্থাৎ গণিত বইয়ের পৃষ্ঠা ৫৫ এবং ৫৬ অনুশীলনীর ১ থেকে ১২ পর্যন্ত সমস্যাগুলোর সমাধান দেখব। তো প্রথমে আমরা প্রথম যে কোশ্চেনটা, তো সেখানে বলা হয়েছে যে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগুর খেলা অংশে আলোচনার সবকটি পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। তো এখানে মূলত ৩টা পদ্ধতিতে লসাগু নির্ণয় করা হয়েছে। আমরা এই ৩টা পদ্ধতি একটু করে দেখে নেব সবগুলো অঙ্কের ক্ষেত্রে। ক নম্বর প্রশ্ন হচ্ছে ১৪, ১৫ এবং ১২ এর লসাগু নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করেছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে ১৪ এর উৎপাদকগুলো বৃত্তাকার অংশে দেখানো হয়েছে। ১৪ এর ২টা উৎপাদক ২, ৭, ১৫ এর ২টা উৎপাদক ৩, ৫ এবং ১২ এর ৩টা উৎপাদক ২, ২, ৩। তো সেক্ষেত্রে আমাদেরকে একই রকম উৎপাদক যেগুলো সেগুলোকে জোড়া বাঁধতে হবে। তো এখানে ২ আর এখানে ২ মিলে একটা ২। আর যেগুলো সিঙ্গেল সিঙ্গেল আকারে আছে উৎপাদক সেগুলো সবগুলো লিখতে হবে লসাগুর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ৭, ৩, ৫ এবং এখানে ২ এগুলো সিঙ্গেল সিঙ্গেল ছিল, এগুলো সিঙ্গেল সিঙ্গেল রাখা হয়েছে এবং এখানে একটা ৩ আর এখানে একটা ৩ একসাথে জোড়া বেঁধে এখানে লেখা হয়েছে। তো লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যতগুলো উৎপাদক বা গুণনীয়ক বের হয় প্রত্যেকটা আইটেমই নিতে হবে এবং সর্বাধিক সংখ্যক যদি একই রকম কোনো আইটেম থাকে তাহলে সর্বাধিক যতগুলো থাকে সবগুলো ক্ষেত্রে সর্বাধিক সংখ্যকটাই নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের লসাগুর মান হয় যে উৎপাদকগুলো পেলাম সেগুলো গুণ করলে ৪২০। মৌলিক উৎপাদকগুলোর সর্বোচ্চ সংখ্যা নিয়ে এক্ষেত্রে ১৪ মৌলিক উৎপাদক ২ গুণন ৭, ১৫ ৩ গুণন ৫, ১২ হচ্ছে ২ গুণন ২ গুণন ৩। তো মৌলিক গুণনীয়কে ২ আছে সর্বোচ্চ ২ বার, অর্থাৎ এখানে একবার আছে ১৪ ক্ষেত্রে কিন্তু ১২ ক্ষেত্রে ২ বার আছে। তো ২ বার আছে ২, ৭ আছে একবার আর ৩ আছে একবার। তো সেক্ষেত্রে লসাগু হচ্ছে ২ বার ২, একবার ৭, একবার ৩ এবং ৫ আছে একবার, একবার ৫। তো সেক্ষেত্রে লসাগু হচ্ছে ৪২০। মৌলিক উৎপাদকগুলোর সর্বোচ্চ সংখ্যা নিয়ে যে পদ্ধতিতে লসাগু বের করা হয় আর মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে যে পদ্ধতিতে হয় এই দুইটা একই রকম, কিন্তু দেখানোর প্যাটার্নটা ভিন্ন। এখানে দেখানো হয় মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে আর এখানে হচ্ছে মৌলিক উৎপাদকগুলোকে বের করতে। আর ইউক্লিডীয় প্রক্রিয়া যেটা সহজ প্রক্রিয়া আমরা সবসময় করে থাকি সচরাচর, সেক্ষেত্রে হচ্ছে মৌলিক উৎপাদকগুলোকে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করে সর্বশেষ লাইনে এমন সংখ্যা বের করতে হবে মৌলিক সংখ্যা যেগুলো আর ভাগ করা যায় না। তাহলে ২ দিয়ে ভাগ করলে ৭, ১৫ এবং ৬ পাওয়া যায়। ১৪, ১৫ এবং ১২ ক্ষেত্রে যথাক্রমে ৩ দিয়ে ভাগ করলে ৭, ৫ এবং ২ পাওয়া যায় এবং সবগুলো উৎপাদক প্রথম থেকে শুরু করে সবগুলোকে যদি আমি গুণ করি তাহলে ৪২০ পাওয়া যায়। এভাবে বাকি সবগুলো করা হয়েছে। তো খ নাম্বার এখানে দেখানো হচ্ছে। এবার হচ্ছে গ। তারপরে ঘ এবং উ। এবার আমরা ২ নম্বর প্রশ্নে চলে যাই। ২ নম্বর বলা হয়েছে যে প্রমাণ করো যে দুইটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর গুণফলের সমান। আমরা সংখ্যা দুইটি ধরে নিয়েছি, একটি সংখ্যা a অপর সংখ্যাটি হচ্ছে b, তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে a এবং b, গুণফল ab। এখন a এবং b এর লসাগু হচ্ছে ab আর a আর b এর গসাগু হচ্ছে 1, যেহেতু তারা কমন ফ্যাক্টর না বা তাদের মধ্যে কোনো
সাধারণ উৎপাদক নেই, অর্থাৎ তারা হচ্ছে সহমৌলিক। দুটি সহমৌলিক সংখ্যার গসাগু 1 হয় এবং দুটি সহমৌলিক সংখ্যার লসাগু হয় সংখ্যা দুটির গুণফল। তো সুতরাং এ এবং বি এর লসাগু এবং গসাগু গুণফল হচ্ছে এ বি গুণন 1 সমান সমান এ বি, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল যেমন এ বি বের হয়েছিল, তাদের লসাগু ও গসাগুর গুণফল এ বি। সুতরাং সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণফলের সমান। এই প্রশ্নটা আমরা অন্যভাবেও সমাধান করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি দুটি সংখ্যা ধরে নিই, তাহলে আমরা যদি একটি সংখ্যা 15 এবং অপর সংখ্যা 20 ধরি, তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 300। 15 গুণ 20 সমান 300। 15 20 এর গসাগু আর লসাগু যদি বের করি, তাহলে 15 এবং 20 এর গসাগু হচ্ছে 5 আর লসাগু হচ্ছে 60। তাহলে গসাগু আর লসাগুর গুণফল হচ্ছে 300। 5 আর 60 গুণ করলে আমরা 300 পাই, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটি গসাগু লসাগু গুণফলের সমান। তার প্রমাণিত। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সর্বনিম্ন কতজন শিক্ষার্থীকে 3, 4, 6 এবং 8 জনের দলে সাজানো যেতে পারে যাতে কোনো ক্ষেত্রেই কেউ অবশিষ্ট না থাকে। এটার সমাধানটা এরকম যে 3, 4, 6 এবং 8 জনের দলে সাজানো যাবে এমন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা হবে সংখ্যাগুলো লসাগু সমান। সেক্ষেত্রে সংখ্যাগুলো লসাগু বের করেছি, লসাগু হবে 24, শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 24 জন। 4 নম্বর প্রশ্নে আছে একটি লোকাল বাস সার্ভিসে 2 রকম বাস রয়েছে যেগুলো সকাল 8টা থেকে একসাথে যাত্রা শুরু করে। প্রথম ধরনের বাসগুলো হচ্ছে প্রতি 15 মিনিট পর পর ছেড়ে যায় এবং দ্বিতীয় ধরনের বাসগুলো হচ্ছে প্রতি 20 মিনিট পর পর ছেড়ে যায়। কোনো একটি দিনে সকাল 8টা থেকে 11টার মধ্যে প্রথম এবং দ্বিতীয় দুই ধরনের বাসই একই সাথে বা একই সময়ে কতবার ছেড়ে যাবে সেটা বের করতে হবে। সমাধানে আমরা যেটা করেছি যে প্রথম এবং দ্বিতীয় দুই ধরনের বাস একই সাথে ছেড়ে যাওয়ার বিভিন্ন সময় হবে 15 এবং 20 এর লসাগু এর গুণিতকের সমান। যেহেতু বিভিন্ন রকম সময় পাওয়া যাবে, এজন্য শুধু লসাগুর সমান হবে না, অর্থাৎ একাধিক টাইম বা সময় পাওয়া যাবে। এজন্য লসাগুটাকে গুণিতক আকারে যদি বের করি, অর্থাৎ লসাগুর কতগুলো গুণিতক যদি বের করি, তাহলে সেগুলোর সমান হবে। তো লসাগু বের করলাম আমরা 60, 15 এবং 20 এর লসাগু 60 এবং 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, যেহেতু এটা মিনিটে ছিল তাহলে 60 এর গুণিতক আকারে সংখ্যাগুলো বের হবে। তো 60 এর গুণিতক হচ্ছে 120, তারপরে হচ্ছে 180। তো যেগুলো ঘন্টায় রূপান্তর করলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ইত্যাদি আকারে হবে। তাহলে বাসগুলো সকাল 8টা থেকে যদি প্রতি 1 ঘন্টা পর পর একসাথে ছেড়ে যাবে, তো প্রথমবার একসাথে ছেড়ে যাবে সকাল 8টায়, দ্বিতীয়বার একসাথে ছেড়ে যাবে 8 যোগ 1 সমান 9টায়, তৃতীয়বার হচ্ছে 9 যোগ 1 সমান 10টায় এবং চতুর্থবার একসাথে ছেড়ে যাবে 9 10 যোগ 1 সমান সমান 11টায়। অর্থাৎ 8টা থেকে 11টার মধ্যে 8টা 9টা 10টা এবং 11টা 4 বার একসাথে ছেড়ে যাবে। 5 নম্বর প্রশ্নে বলছে 3 জন চিত্রশিল্পী রন, হাবিব এবং শালী একটি হোটেলের কক্ষে নকশা করার কাজ করছেন। হোটেলের রুম নম্বর আছে 15 থেকে 200। রনকে সব কক্ষেই কাজ করতে হবে, হাবিবকে সেই কক্ষে কাজ করতে হবে যেখানে রুম নম্বরটি 3 এর গুণিতক, শালীকে সেই কক্ষে কাজ করতে হবে যেখানে রুম নম্বরটি 5 এর গুণিতক। কোন কোন ঘরে তারা সবাই একসাথে কাজ করবে সেটা নির্ণয় করতে হবে। আমরা শুরু করেছি এভাবে, রন, হাবিব ও শেলী একসাথে কাজ করবে এমন রুমের নম্বর হবে 15 থেকে 200 এর মধ্যে যে সকল সংখ্যা 3 ও 5 এর লসাগুর গুণিতক সেগুলোর সমান। যেহেতু রন সব কক্ষেই কাজ করবে, তো রনকে কমন ধরে আমরা শুধু হাবিব এবং শেলী যেই রুমগুলো গুণিতকের সমান তাদের লসাগু করলেই, তাদের লসাগুর গুণিতক গুলো বের করলে সেগুলো রুমের নম্বরগুলো আমরা পেয়ে যাব। তো 3 এবং 5 এর লসাগু হচ্ছে 15, তাহলে 15 থেকে 200 এর মধ্যে 15 যে সকল গুণিতক আছে সেগুলো যদি আমরা বের করি তাহলে বের হবে 15, 30, 45, 60 এভাবে 200 এর মধ্যে 195 পর্যন্ত। তাহলে এই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের নির্ণেয় রুমের নম্বর সমূহ যেগুলোতে 3 জন একই সাথে কাজ করবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রাশেদা প্রতি ষষ্ঠ দিন একটি প্রভাতী বাজারে যান, অ্যান্ডি প্রতি সপ্তম দিনে একই বাজারে যান। 1 ডিসেম্বর থেকে গণনা শুরু করলে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মোট কতবার তাদের বাজারে দেখা হবে। তো আমরা প্রশ্ন পরেই বুঝতে পারি যে ষষ্ঠ দিন এবং সপ্তম দিন অর্থাৎ 6 এবং 7 এর লসাগু এর গুণিতকের সমান্তরাল দিনে তারা তাদের বাজারে একসাথে দেখা হবে। তো আমরা এইভাবে শুরু করেছি রাশেদা প্রতি
ষষ্ঠ দিনে বাজারে যান, অর্থাৎ তার বাজারে যাওয়ার দিনগুলো হচ্ছে 6 এর গুণিতকের সমান। 6 এর গুণিতকগুলো হচ্ছে 6, 12, 18, 14, 24, 30, 36, 42 এবং 48। অর্থাৎ 6 এর নামতা করলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে, রাশেদা ওইতম দিনগুলোতে বাজারে যাবে। এমনি প্রতি সপ্তম দিনে বাজারে যান, অর্থাৎ তার বাজারে যাওয়ার দিনগুলো হবে 7 এর গুণিতকের সমান। তো 7 এর নামতা করলে পাবো 7, 14, 21, 28, 35, 42, 49। অর্থাৎ এই দিনগুলোতে এনডি বাজারে যাবে, এততম দিনগুলোতে। তাহলে এখন রাশেদ ও এনডির বাজারে একসাথে দেখা হবে যে দিনগুলোতে, সেগুলো অবশ্যই 6 এবং 7 এর লসাগুর গুণিতকের সমান হবে। আমরা জানি 6 এর 7 এর লসাগু হচ্ছে 42। তাহলে 42 এর গুণিতক যদি বের করি, তাহলে 42 এর গুণিতক হবে 42, 84, 126, 168 এবং 210। অর্থাৎ এনডি এবং রাশেদার বাজারে একসাথে দেখা হওয়ার দিনগুলো হবে 42তম দিন, 84তম দিন, 126তম দিন, 168তম দিন এবং 210তম দিন, এবং এভাবে বের হতে থাকবে। তো এখানে প্রশ্নে একটা শর্ত দেওয়া হয়েছে যাতে আনলিমিটেড মান না পাওয়া যায়। সেক্ষেত্রে দেওয়া আছে যে ডিসেম্বর ও জানুয়ারি মাসে মোট কতবার দেখা হবে তাদের বাজারে। তো আমরা ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস হচ্ছে 31তম দিন। তো এই দুটো মাসের সংখ্যা যদি যোগ করি তাহলে পাবো 62 দিন। তো 62 দিনের মধ্যে 42 এর গুণিতক কয়বার পাওয়া যায় সেটা দেখি। আমরা দেখতে পাচ্ছি 62 এর মধ্যে 42 এর গুণিতক শুধু একবার, অর্থাৎ 42ই পাওয়া যায়, কারণ 84 পরের যে গুণিতকটা সেটা 62 থেকে বেশি। তো এই জন্য শুধু 42তম দিনেই তাদের বাজারে একসাথে দেখা হবে। এই জন্য উত্তর হবে একবার। 7 নম্বর প্রশ্নে আছে সামির একবারে 4 লাফ দিতে পারে এবং নীনা একবারে 5 লাফ দিতে পারে। উভয়ে একসাথে লাফাতে শুরু করলে কোন ধাপে উভয়ই মিলিত হবে? অর্থাৎ একই সময় লাফ দিবে, সেই সময়টা একই সময় দুইজন লাফ দিবে, ওই সময়টা বের করতে হবে। সামি একবারে 4 ধাপ লাফ দিতে পারে, অর্থাৎ সামির লাফগুলো হবে 4 এর গুণিতকের সমান। অর্থাৎ প্রথম 4 ধাপে চলে যাবে, তারপরে সে 8, তারপরে 12, 16, 20, 24 এভাবে সে লাফাতে থাকবে। রিনা একবারে 5 ধাপ লাফ দিতে পারে, অর্থাৎ সে যে লাফ দিবে সেগুলো হবে 5 এর গুণিতকের সমান। অর্থাৎ প্রথমবার সে 5 ধাপ চলে যাবে, তারপর 10 ধাপ, তারপরে 15 ধাপ, 20 ধাপ, এভাবে সে যেতে থাকবে, অর্থাৎ লাফাতে থাকবে। উভয়ের একসাথে লাফাতে শুরু করলে উভয় মিলিত হওয়ার ধাপ হবে 4 এবং 5 এর সাধারণ গুণিতক তথা লসাগুর সমান। যেহেতু মিলিত হবে কখন সেটা বের করতে বলছে, তাহলে একটা মান বের করলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে মানটা হবে 4 ও 5 এর লসাগু, অর্থাৎ 20। অর্থাৎ নির্ণয় ধাপটি হবে 20তম ধাপ। 20তম ধাপেই তারা একসাথে লাফ দিবে বা মিলিত হবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে অমিয়ার সপ্তাহে প্রতি দ্বিতীয় দিনে একটি সঙ্গীতের ক্লাস এবং প্রতি তৃতীয় দিনে পেইন্টিং ক্লাস হয়। কোন দিন তার উভয় ক্লাস হবে? তাহলে অমিয়ার সঙ্গীতের ক্লাস হয় সপ্তাহে প্রতি দ্বিতীয় দিন, অর্থাৎ দিনগুলো হচ্ছে 2 এর গুণিতকের সমান। অর্থাৎ দিনগুলো হবে 2, 4, অর্থাৎ দ্বিতীয় দিন, চতুর্থ দিন, ষষ্ঠ দিন, অষ্টম দিন, দশম দিন এবং দ্বাদশ দিন বা 12তম দিন। অর্থাৎ সঙ্গীতের ক্লাস হয় দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম ইত্যাদি দিনে। আবার পেইন্টিং ক্লাস হবে সপ্তাহে প্রতি তৃতীয় দিনে, অর্থাৎ 3 এর গুণিতকের সমান হবে দিনগুলো। তো সেক্ষেত্রে 3 এর গুণিতক হচ্ছে 3, 6, 9, 12, 15। অর্থাৎ পেইন্টিং এর ক্লাস হয় তৃতীয় দিন, ষষ্ঠ দিন, নবম দিন, দ্বাদশ দিন ইত্যাদি দিনে। এখন সঙ্গীত ও পেইন্টিং উভয় ক্লাস হবে যে দিনগুলো, সেগুলো অবশ্যই 2 এবং 3 এর সাধারণ গুণিতক তথা লসাগুর গুণিতকের সমান হবে। 2 ও 3 এর লসাগু হচ্ছে 6 এবং সঙ্গীত ও পেইন্টিং উভয় ক্লাস হবে ষষ্ঠ দিনে, 12তম বা দ্বাদশ দিনে, 18তম বা অষ্টাদশ প্রভৃতি দিনে হবে। কিন্তু প্রশ্নে যেহেতু বলছে যে কোন দিন তারা উভয় ক্লাস হবে, তো সেক্ষেত্রে প্রথম যেই দিন মিলিত হবে বা উভয় ক্লাস হবে সেই দিনটাই হবে রেজাল্ট, অর্থাৎ ষষ্ঠ দিনে। প্রথম সপ্তাহের মধ্যে, অর্থাৎ এখানে প্রথম সপ্তাহের মধ্যে শুধু ষষ্ঠ দিনেই উভয় ক্লাস হবে, তো সেই ক্ষেত্রে উত্তর হবে ষষ্ঠ দিন। যেহেতু এখানে প্রশ্নে শুরুই করেছে অমিয়ার সপ্তাহে প্রতি দ্বিতীয় দিনে একটি সঙ্গীতের ক্লাস এবং প্রতি তৃতীয় দিনে পেইন্টিং ক্লাস হয়, অর্থাৎ সেক্ষেত্রে প্রথম সপ্তাহের যে মিলিত ক্লাস উভয় ক্লাস হবে সেটাই উত্তর হিসাবে নিতে হবে। এই জন্য প্রথম সপ্তাহটাই আমরা বের করেছি ষষ্ঠ দিনে। 9 নম্বর প্রশ্ন আছে আজ ফুটবল দল ও বাস্কেটবল দল উভয়েরই খেলা ছিল। ফুটবল দল প্রতি তৃতীয় দিনে খেলে এবং বাস্কেটবল দল প্রতি পঞ্চম দিনে খেলে। আবার কবে একই দিনে দুই দলের খেলা হবে?
আমরা এভাবে শুরু করেছি ফুটবল দল প্রতি তৃতীয় দিনে খেলে, অর্থাৎ ফুটবল খেলার দিনগুলো হবে ৩ এর গুণিতকের সমান। তো ৩ এর গুণিতকগুলো হচ্ছে ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১। বাস্কেটবল দল প্রতি পঞ্চম দিনে খেলে, অর্থাৎ বাস্কেটবল দল খেলার দিনগুলো হবে ৫ এর গুণিতকের সমান। তো ৫ এর গুণিতকগুলো হচ্ছে ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০ ইত্যাদি। আজ উভয় দলেরই খেলা থাকায় আবার একই দিনে খেলার দিনটি হবে ৫ ও ৩ এর লসাগু এর সমান। সুতরাং ৫ ও ৩ এর লসাগু হচ্ছে ৩, ৫, ১৫। যেহেতু তারা সহমৌলিক তাই তাদের গুণফলই হচ্ছে লসাগু। আবার উভয় দলের খেলা হবে ১৫তম দিনে বা পঞ্চদশ দিনে। উত্তর হবে ১৫তম দিন অথবা পঞ্চদশ দিন। ১০ নম্বর প্রশ্নে উদ্দীপকে দুইটা ছবি দেওয়া আছে। ছবিতে দুটি ভিন্ন আকারের বর্গাকৃতি বাক্স দিয়ে পাশাপাশি দুটি আলাদা স্তূপ করা হচ্ছে, অর্থাৎ দুটি স্তূপের উচ্চতা সমান করতে হলে সর্বনিম্ন কতগুলো কমলা বাক্স এবং কতগুলো নীল বাক্স প্রয়োজন হবে? সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে? যদি প্রশ্নের মধ্যে কমলা বাক্স এবং নীল বাক্সের কথা বলা হয়েছে কিন্তু চিত্রে দুটোটাই বেগুনি দেখা যাচ্ছে, তো আমরা ধরে নেব যে কমলা বাক্স প্রথম বলেছে, তো আমরা যে বাক্সগুলোর উচ্চতা ১০ ইঞ্চি সেগুলোকে ধরে নেব কমলা রঙের বাক্স। যে বাক্সগুলোর উচ্চতা ১২ ইঞ্চি করে সেগুলোকে আমরা ধরে নেব নীল রঙের বাক্স। এখন হচ্ছে সর্বনিম্ন কতগুলো কমলা বাক্স এবং কতগুলো নীল বাক্স প্রয়োজন হবে সমান উচ্চতা করার জন্য? আমরা একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমরা লাল কালিতে যেগুলো সেগুলোকে কমলা বোঝানোর চেষ্টা করেছি এবং নীল রং দিয়ে নীল বাক্স বোঝানোর চেষ্টা করছি। তো ১০ ইঞ্চি উচ্চতার যে বাক্সগুলো এগুলো যদি আমি একটার পর একটা স্তূপীকৃত করি তাহলে ১০ এবং ১২ যদি আমি লসাগু বের করি তাহলে দেখা যাবে যে যখন ৬০ ইঞ্চি উচ্চতা হবে, অর্থাৎ ১০ এবং ১২ লসাগু হচ্ছে ৬০। ৬০ ইঞ্চি উচ্চতা যখন হয় তখন কিন্তু তাদের উচ্চতা উভয়ের সমান হয়। তো সেক্ষেত্রে ১০ ইঞ্চি উচ্চতার বাক্সগুলো হবে ৬টা আর ১২ ইঞ্চি উচ্চতার বাক্সগুলো হবে ৫টা। এটা হচ্ছে চিত্র একটু বোঝানো। গাণিতিক ভাবে যদি আমরা করি তাহলে লিখবো যে ছবিতে বর্গাকৃতি বাক্স দুই রকম ১০ ইঞ্চি এবং ১২ ইঞ্চি। দুই রকম বাক্স দিয়ে পাশাপাশি দুটি আলাদা স্তূপ তৈরি করলে সর্বনিম্ন যে উচ্চতায় স্তূপ দুটি সমান হবে তা ১০ এবং ১২ এর লসাগুর সমান হবে। এখন ১০ এবং ১২ লসাগু আমরা যদি বের করি ৬০। এখন নিম্নের সর্বনিম্ন উচ্চতা হবে ৬০ ইঞ্চি, এটা একটা উত্তর। কমলা বাক্স প্রয়োজন হবে ৬০ কে ১০ দিয়ে ভাগ করবো ৬টি। নীল বাক্স প্রয়োজন হবে ৬০ কে ১২ দিয়ে ভাগ করবো তাহলে হবে ৫টি। তাহলে ৬০ ইঞ্চি ৬টি এবং ৫টি তিনটা হবে উত্তর। ১১ নম্বর কোশ্চেন, এখানে বলা হচ্ছে একটি ম্যারাথন দৌড়ে দুজন ব্যক্তি দৌড় শুরু করার পর নির্দিষ্ট সময় পর পর পানি পান করেন। প্রথম ব্যক্তি প্রতি ৯ মিনিটে একবার পানি পান করেন। দৌড় শুরুর ৭২ মিনিট পরে প্রথমবার দুইজন একই সময়ে পানি পান করেন। দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পর পানি পান করেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর ৭২ মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করেন? তো প্রশ্নের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রথম ব্যক্তি ৯ মিনিটে প্রথম ব্যক্তি ৯ মিনিটে একবার পানি পান করেন, এটা একটা পয়েন্ট। ৭২ মিনিটে প্রথমবার দুইজন একই সময়ে পানি পান করেন, এটা একটা পয়েন্ট। এবং ৭২ মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করেন, এটা একটা পয়েন্ট। যেহেতু প্রশ্নের শেষে বলা হয়েছে ৭২ মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করেন, তাহলে আমাদের পানি পান কতবার করেন সেটার সংখ্যাটা ৭২ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, অর্থাৎ ৭২ মিনিটের মধ্যেই প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির পানি পান করার বিষয়টা আলোচিত হয়। আমরা প্রথমে এখানে একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে প্রথম ব্যক্তি যদি প্রতি ৯ মিনিট পর পর পানি পান করে তাহলে ৭২ মিনিটের মধ্যে তার পানি পান করার মোট সংখ্যা হবে ৮ বার। যেহেতু ৭২ কে ৯ দিয়ে ভাগ করলে ৮ পাওয়া যায়। তো দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে তিনটা সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ ৮, ২৪ এবং ৭২ দ্বারা। তো এটার ব্যাখ্যা আমরা অঙ্ক করার পরে আলোচনা করব। তাহলে আমরা অঙ্কে চলে যাই।
তাহলে আমরা প্রশ্নটা এভাবে শুরু করতে পারি। প্রথম ব্যক্তি প্রতি 9 মিনিট পরে একবার পানি পান করেন। যেহেতু প্রথমবার দুজন একই সময়ে পানি পান করেন 72 মিনিট পরে, তাই দ্বিতীয় ব্যক্তি প্রতিবার পানি পান করার নির্দিষ্ট সময় হবে 72-এর ওই সব গুণনীয়ক যাদের সাথে 9-এর লসাগু 72 হবে। অর্থাৎ আমরা 72-এর যতগুলো গুণনীয়ক আছে সেগুলো প্রথম বের করব। বের করার পরে 72-এর গুণনীয়ক গুলোর মধ্যে আমরা বাছাই করব যে কোন গুণনীয়ক গুলোর সাথে 9-এর লসাগু 72 হয়। যেই গুণনীয়ক গুলোর সাথে 72-এর যেই গুণনীয়ক গুলোর সাথে 9-এর লসাগু 72 হবে, সেই সংখ্যাগুলোই হবে আমাদের দ্বিতীয় ব্যক্তির পানি পান করার সময়গুলো। তাহলে 72-এর গুণনীয়ক আমরা বের করলাম 1 2 3 4 6 8 9 12 18 24 36 এবং 72। তাহলে এখানে আমরা একটা কাজ করেছি যে 72-কে 9 দিয়ে ভাগ করে 8 পেয়েছি, এটা দেখানো হয়েছে। এটা দেখানোর কারণ হচ্ছে 9 এবং 8-এর লসাগু হচ্ছে 72। যেহেতু সরাসরি 72-কে 9 দিয়ে ভাগ করে 8 পাওয়া যায়, তাই 9 এবং 8-এর লসাগু হবে 9 এবং 8-এর গুণফল, যেহেতু তারা সহমৌলিক সংখ্যা। তো এই লাইনটা লেখার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু 8 আর 9 গুণ করলে 72 পাওয়া যায়, তাই 8-এর নিচে যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 6, এই সংখ্যাগুলোর সাথে 9-এর লসাগু কখনোই 72 হবে না, যেহেতু তাদের যে বড় সংখ্যা 8 এবং 9-এর গুণফল হচ্ছে 72। তো সেই ক্ষেত্রে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর সাথে 9-এর লসাগুটা আমাদের আর দেখানোর প্রয়োজন নেই। এই জিনিসটা কমানোর জন্য আমরা 8 এবং 9-কে গুণ করে যে 72 পেয়েছি সেটা এই লাইনে দেখানো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা 8 থেকে শুরু করব। 8 থেকে শুরু করে 72 পর্যন্ত সংখ্যাগুলো আমরা দেখব যে কোনগুলোর সাথে 9-এর লসাগু 72 হয়। তো যেহেতু 8টা আমরা প্রথমেই পেয়ে গেলাম, 8 এবং 9-এর লসাগু 72, তাহলে 8 হচ্ছে একটা সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাটা হতে পারে যে দ্বিতীয় ব্যক্তির পানি পান করার সময়, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি 8 মিনিট পর পর পানি পান করতে পারেন। এখন 9 এবং 9-এর লসাগু 9, 9 এবং 12-র লসাগু, অর্থাৎ 8 এর পরে 9 আছে, তো এর জন্য আমরা 9 এর সাথে 9-এর লসাগু করব। আর 9 এর পরে 12 আছে, তারপরে আমরা 9 এর সাথে 12-এর লসাগু বের করব। এভাবে বাকিগুলো বের করব। 9 ও 12-এর লসাগু আমরা পাই 36, 9 ও 18-এর লসাগু আমরা পাই 18, 9 ও 24-এর লসাগু আমরা পাই 72। যেহেতু 9 ও 24-এর লসাগু 72 হয়, তাহলে 24ও একটা পয়েন্ট, অর্থাৎ সংখ্যা, যেটা দ্বিতীয় ব্যক্তির পানি পান করার সময় হতে পারে। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি 24 মিনিট পর পরে পানি পান করতে পারেন, এমনও হতে পারে। আবার পরের সংখ্যা হচ্ছে 36, 24-এর পরে। তো 9 ও 36-এর লসাগু হচ্ছে 36, এবং 9 এবং 72-এর লসাগু হচ্ছে 72। তো সেই ক্ষেত্রে 72 নিজেও একটা সংখ্যা, যেটা দ্বিতীয় ব্যক্তির পানি পান করার সময় ব্যবধান হতে পারে। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি ঠিক 72 মিনিট পরেও পানি পান করতে পারেন, এর আগে নাও করতে পারে। তাহলে আমরা তিনটা সংখ্যা পেলাম 72-এর গুণনীয়কগুলোর মধ্যে, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 24, একটা হচ্ছে 72। এই তিনটা সংখ্যার তিনোটাই হতে পারে দ্বিতীয় ব্যক্তির পানি পান করার সময়। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি 8 মিনিট পর পরও পানি পান করতে পারেন, 24 মিনিট পর পরেও পানি পান করতে পারেন, আবার 72 মিনিট পর পরেও পানি পান করতে পারেন। যেহেতু 8, 24 এবং 72 তিনোটার সাথেই আলাদা আলাদা ভাবে 9-এর লসাগু 72 হচ্ছে। এবার আমরা পরবর্তী অংশে যাই। সুতরাং 72-এর তিনটি গুণনীয়ক 8, 24 এবং 72 ও 9-এর লসাগু হচ্ছে 72। তাহলে দ্বিতীয় ব্যক্তি 8 মিনিট অথবা 24 মিনিট অথবা 72 মিনিট পর পর পানি পান করেন, এটা একটা উত্তর। তারপরে বলছে 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করেন। যদি 8 মিনিট পর পর পানি পান করেন, তাহলে 72-কে 8 দিয়ে ভাগ করলে 9 পাওয়া যায়, তাই 9 বার পানি পান করবেন। যদি 24 মিনিট পর পর পানি পান করেন, তাহলে 72-কে 24 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়, তাই 3 বার পানি পান করবেন। আর যদি 72 মিনিট পর পরই একবার পানি পান করেন, তাহলে 72-কে 72 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, তাই একবার পানি পান করবেন। এখন কোন উত্তরটা হবে সেটার উপর ডিপেন্ড করবে কয়বার পানি পান করবেন। আর যদি 8 মিনিট পর পর পানি পান করেন, তাহলে 9 বার। 24 মিনিট পর পর যদি পানি পান করেন দ্বিতীয় ব্যক্তি, তাহলে মোট 3 বার পানি পান করবেন 72 মিনিটের মধ্যে। আর যদি 72 মিনিট পরেই পানি পান করেন, তাহলে 72 মিনিটের মধ্যে উনি একবার পানি পান করবেন।
এই জিনিসটাই শেষের এই অংশ ৩টা লাইন বোঝানোর জন্য আমরা একটা চিত্র এঁকেছিলাম। আমরা এখন ওই চিত্রটা দেখি। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে যদি ৮ মিনিট পর পর পানি পান করেন তাহলে মোট ৯ বার পানি পান করবেন ৭২ মিনিটের মধ্যে। কারণ ৭২ কে ৮ দিয়ে ভাগ করলে ৯ পাওয়া যায়। তেমনি ২৪ মিনিট পর পর যদি পানি পান করেন তাহলে ৭২ কে ২৪ দিয়ে ভাগ করলে ৩ পাওয়া যায়। তাহলে তিনি ৩ বার পানি পান করবেন। আর যদি ৭২ মিনিট পরেই একবার পানি পান করেন তাহলে মোট একবারই তিনি পানি পান করবেন। এই হচ্ছে ১১ নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা ১২ নম্বর প্রশ্নে চলে যাই। ১২ নম্বরে বলা হয়েছে ঢাকার নগর সার্ভিসের একটি বাস এ প্রতি ৬০ মিনিট পর পর বাস স্ট্যান্ড ছেড়ে যায়। আবার একই বাস স্ট্যান্ড থেকে আরেকটি বাস বি প্রতি ৮০ মিনিট পর পর ছেড়ে যায়। প্রতিদিন সকাল ৬টায় বাস দুটি তাদের সার্ভিস শুরু করে। প্রতিদিন মোট কতবার এবং কোন কোন সময়ে উভয় বাস একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে? তো এইখানে প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে প্রতিদিন সকাল ৬টায় বাস দুটি তাদের সার্ভিস শুরু করে। তো আমরা এটা একটু হাইলাইট করছি। এই প্রশ্ন পড়ে মনে হয় যে ৬০ এবং ৮০ এর লসাগু যদি করে ফেলি তাহলে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা যদি আমি আরো ভালো করে খেয়াল করি, এখানে বলছে যে তো প্রতিদিন মোট কতবার এবং কোন কোন সময়ে উভয় বাস একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে। ৬০ এবং ৮০ এর লসাগু যদি আমি বের করি তাহলে ওই লসাগুকে যদি ঘন্টায় রূপান্তর করি, যেহেতু এগুলা মিনিট, তাহলে অ্যান্সার বের হবে ১। অর্থাৎ প্রতিদিন একবার ছেড়ে যাবে। এবং কোন কোন সময়ে যদি আমি ধরি, তাহলে সেটা যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে বাসগুলো কখন তাদের সার্ভিস শেষ করে সেই তথ্যটা থাকতে হবে। এখানে বলছে প্রতিদিন কতবার, তার মানে হয়তো একাধিকবার, এবং কোন কোন সময়, তাহলে একাধিক সময় বাসগুলো বাস স্ট্যান্ড ছেড়ে যাবে একই সাথে। কিন্তু এখানে প্রতিদিন সকাল ৬টায় বাস দুটি সার্ভিস শুরু করে বলা হচ্ছে, কিন্তু কখন শেষ করে সেটা সেই তথ্যটা দেওয়া নাই। আবার আমরা যদি একদিন সমান ২৪ ঘন্টা ধরি তাহলে সকাল ৬টায় বাস সার্ভিস শুরু করে এবং পরের দিন সকাল ৬টা পর্যন্ত চলে। কিন্তু নগর সার্ভিসের কোনো বাস এভাবে চলে না। সেগুলো একটা নির্দিষ্ট সময় শুরু হয়, নির্দিষ্ট সময় শেষ হয়ে যায় এবং দিনের বেলায়। তো সেক্ষেত্রে আমরা একটা শেষ সময় যদি ধরে নিই যে সার্ভিস শেষ করে রাত ১০টায় বা আন্তর্জাতিক সময় ২২টায়, তাহলে এই সময় রেঞ্জের মধ্যে আমরা অঙ্কটা একটা সমাধান দেখতে পারি। তাহলে আমি ওইভাবে সমাধান করেছি, অর্থাৎ বাসগুলো সার্ভিস শুরু করে সকাল ৬টায় এবং সার্ভিস শেষ করে রাত ১০টায়। এই রেঞ্জের ভিতরে বাসগুলো প্রতিদিন কয়বার একসাথে ছাড়ে এবং কতবার, সেই সময়গুলো আমরা বের করব। তাহলে আমরা শুরু করেছি এভাবে যে একটি বাস এ প্রতি ৬০ মিনিট পর পর বাস স্ট্যান্ড ছেড়ে যায় এবং আরেকটি বাস বি প্রতি ৮০ মিনিট পর পর বাস স্ট্যান্ড ছেড়ে যায়। তাহলে উভয় বাস এ এবং বি একই সময়ে বা একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে ৬০ এবং ৮০ এর লসাগু গুণিতকের সময় পর পর। লসাগুর গুণিতক সময় পর পর। তাহলে ৬০ ও ৮০ এর লসাগু আমরা বের করলাম ২৪০। এটা যেহেতু মিনিটে দেওয়া এবং এটাকে ৬০ দিয়ে ভাগ করেছি, যেহেতু ৬০ মিনিট ১ ঘন্টা, তাহলে এখন ২৪০ মিনিট সমান সমান ৪ ঘন্টা বের হয়। মিনিটটাকে যদি আমি ঘন্টায় রূপান্তর করি তাহলে ৪ ঘন্টা। অর্থাৎ বাস এ এবং বি প্রতি ৪ ঘন্টা পর পর একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে। এখন প্রতিদিন বাসগুলো সার্ভিস শুরু করে যেহেতু সকাল ৬টায় এবং আমরা ধরে নিয়েছি সার্ভিস শেষ করে রাত ১০টায় বা আন্তর্জাতিক সময় ২২টায়, বাসগুলো প্রতিদিন সার্ভিস দেয় রাত ১০টা তথা ইন্টারন্যাশনাল টাইমে। ২২ থেকে আমরা ৬ দিয়ে করলে ১৬ ঘন্টা। প্রতিদিন বাসগুলো সার্ভিস দেয় ১৬ ঘন্টা। এখন বাসগুলো প্রতিদিন একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যায়, এই ১৬ ঘন্টাকে আমরা ৪ দিয়ে ভাগ করব, যেহেতু ৪ ঘন্টা পর পর বাসগুলো একসাথে ছাড়ে। তাহলে মোট ৪ বার তারা একসাথে ছেড়ে যায়।
এবার আমরা বের করছি যে উভয় বাস একসাথে বাস স্ট্যান্ড ছাড়বে সকাল 6টায় এবং পরবর্তী সময় হবে 6 যোগ 4 সমান 10, অর্থাৎ সকাল 10টায়। পরবর্তী সময় 10 যোগ 4 সমান 14, এটা আন্তর্জাতিক সময়। তো লোকাল টাইম হবে 14 বিয়োগ 12 সমান 2টায়। তার পরবর্তীটা হবে 14 যোগ 4 সমান 18টা, 18টা হচ্ছে আন্তর্জাতিক সময়। তো লোকাল সময় বা দেশীয় সময় হবে সন্ধ্যা 18 থেকে যখন 12 বিয়োগ করবো সন্ধ্যা 6টা। তাহলে আমরা 4টা সময় পেলাম, সকাল 6টা, সকাল 10টা, দুপুর 2টা এবং সন্ধ্যা 6টা। উত্তর হবে 4 বার যদি সার্ভিস শেষ করে রাত 10টা। টাইমগুলো হবে, সময়গুলো হবে সকাল 6টা, সকাল 10টা, দুপুর 2টা এবং সন্ধ্যা 6টা। আমরা যদি বাসগুলো প্রতিদিন সার্ভিস দেয়, বাসগুলো সার্ভিস শেষ করে যদি রাত 10টায় না ধরে রাত 12টা ধরি, তো সেক্ষেত্রে এটা হবে 24, 22টা জায়গায় হবে 24। এবং তখন আরেকটা মান যোগ হবে, সেটা হচ্ছে 18-র সাথে আবার 4 যোগ করব, 4 যোগ করলে তখন সেটা হবে 22। অর্থাৎ রাত 12টা পর্যন্ত যদি সার্ভিস দেয় তাহলে 5 বার বাসগুলো একসাথে ছেড়ে যাবে, আর তখন আরেকটা টাইম এগুলোর সাথে যোগ হবে এই 4টার সাথে, সেটা হবে রাত 10টা বা 22টা। কিন্তু যদি রাত 10টা পর্যন্ত সার্ভিস দেয় ধরে নেই, তাহলে এই 18 যোগ 4 সমান 22, অর্থাৎ রাত 10টায় বাসগুলো আর ছাড়বে না, ছেড়ে যাবে না, কারণ তখন সার্ভিস শেষ হয়ে যাবে। আবার আমরা যদি হিসাব করি, যে প্রতিদিনের হিসাব করি, যে যদি কোনো সার্ভিস শেষ হওয়া বা এন্ডিং টাইম যদি না থাকে, সেই ক্ষেত্রে প্রতিদিনকে যদি আমি 24 ঘন্টা ধরি, তাহলে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত মোট 5 বার বাসগুলো একসাথে ছেড়ে যায়। আবার রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত যদি আমি ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা আরো 3টা মান পাবো এবং সেগুলো হবে রাত 10টা অর্থাৎ 22টা, এবং তারপরে হবে আরো যদি 4 যোগ করি রাত 10টার সাথে, সেটা হবে রাত 2টা এবং আরেকটা হবে সকাল 6টা। কিন্তু যেহেতু একদিন সমান 24 ঘন্টা, তো প্রতিদিন হিসাব যদি করি, তাহলে পরের দিন সকাল, অর্থাৎ সকাল 6টায় সার্ভিস শুরু হলো এবং পরের দিন সকাল 6টায় যদি সার্ভিস শেষ হয়, তাহলে পরের দিন সকাল 6টায় বাসগুলো ছেড়ে যাবে না। সেক্ষেত্রে আমরা যদি 24 ঘন্টার হিসেব করি, তাহলে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত পাবো 5টা মান, এবং পরবর্তী দিন সকাল 6টা পর্যন্ত আরো 2টা পাবো, সেটা হচ্ছে রাত 10টা এবং রাত 2টা। তখন হয়ে যাবে 7টা, অর্থাৎ 7 বার একসাথে ছেড়ে যাবে এবং সেই মানগুলো হবে এই 4টার সাথে রাত 10টা এবং রাত 2টা। আর যদি আমি সার্ভিস শেষ করতে রাত 10টায় বা 22টায় হয়, তাহলে সেক্ষেত্রে আমি মান পাবো 4 বার, এবং 4 বারের মানগুলো হচ্ছে এইগুলো। যদি রাত 12টা ধরি তাহলে হবে 5 বার এবং পঞ্চম মানটা হচ্ছে রাত 10টা। যদি 24 ঘন্টা ধরি একদিন, তো সেই ক্ষেত্রে আরেকটা মান পাবো, সেটা হচ্ছে রাত 2টা। তো এইভাবে কোন সময়টা আসলে শেষ সময় সেটা প্রশ্নে যখন উল্লেখ থাকবে, সেটার উপর ডিপেন্ড করবে আমার মানগুলো কতবার হবে এবং কয়টা বের হবে। এটা হচ্ছে আমি একটা ধরে নিয়ে একটা সমাধান দেখিয়েছি। তো এই হচ্ছে আজকে সমস্যাগুলো সমাধান। তো ধন্যবাদ সবাইকে আজকে এই সেশনে থাকার জন্য।